আসসালামু আলাইকুম, সবাইকে আমি আমার ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আর কতদিন ক্ষমতায় থাকা উচিত বা কতদিন ক্ষমতায় থাকলে ভালো? আমার দেশের বর্তমানে একটা ব্যাপক অনৈক্য দেখা দিচ্ছে সামনের একটা নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচনে সামনের যে নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন যে এই নির্বাচনে সে সর্বোত্তম একটি নির্বাচন উপহার দিবেন। বিএনপির ভাষ্য হচ্ছে অতি দ্রুত নির্বাচন। সাথে সাথে দালাল যে একটি দল আছে, জাতীয় বেইমান পার্টি, জাতীয় পার্টি, তারও একই কথা যে ডিসেম্বরের আগে হইলেও নির্বাচন দিতে হবে বা ডিসেম্বর যত দ্রুত নির্বাচন দেওয়া যায়। তো কেউ কেউ আছে যে 5 বছর পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা চাচ্ছেন। এই যে ওভারঅল ইলেকশন বা ক্ষমতার পালাবদল বা ক্ষমতা কে কতদিন থাকবে, কে কত দ্রুত যাবে, এই যে ক্ষমতা নিয়ে একটা রাজনীতি। তো এই আসলে ক্ষমতাটা কি? আসলে ক্ষমতাটা যদি বিজ্ঞানের ভাষায় বলা হয়, কোনো ব্যক্তি বা কোনো যন্ত্রপাতির কাজ করার যে সামর্থ্য, কাজ করার যে হার, সেটাকে বলা হয় ক্ষমতা। ইউনূস তিনি আর কতদিন ক্ষমতায় থাকবে আমি মনে করি সেটা তার কাজের উপরেই ডিপেন্ড করবে, তার কতটুকু কাজ। যদি আসলে কে কতদিন ক্ষমতায় থাকলে ভালো, বোঝার উপায় হচ্ছে এটা আপনার সময় গেলেই বোঝা যাবে কি কাজ করছে, সে কাজের ভিত্তিতে আসলে মানে সিদ্ধান্ত নেওয়া যাবে সহজভাবে। কিন্তু বাংলাদেশে আমরা ক্ষমতা বলতে দীর্ঘদিন ধরে যে একটা বিষয় মানে দেখে আসছি, যে ক্ষমতা হচ্ছে একটা আঁকড়ে ধরে রাখার একটা বিষয়। ক্ষমতা মানে অন্যের উপর একটা কাজ চাপায় দেওয়া, যেটা হচ্ছে রাজনীতিতে আসলে বলা হয় যে ক্ষমতা, কে কতটুকু ক্ষমতাবান, এটা আসলে বোঝার উপায় হচ্ছে কে কতটুকু মানুষের উপর চাপায় দিতে পারে তার সিদ্ধান্ত, তার মতামত। এই জায়গা থেকে আমরা বের হয়ে আসলে ক্ষমতাটাকে আসলে জনকল্যাণের জন্য যতটুকু কাজ করে যায় সে কাজকেই বোঝাইতে হবে। 2024 সালে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস কে, এটা তো আপনাকে বুঝতে হবে। তিনি বাংলাদেশের একজন সম্পদ, তিনি বাংলাদেশের একজন নোবেল বিজয়ী। আর এই নোবেলকে কেন্দ্র করেই শেখ হাসিনার সাথে মনোমালিন্য, কারণ শেখ হাসিনা 1997 সালে পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি করেছিল, সেই শান্তি চুক্তির বিপরীতে সে প্রত্যাশা করতো যে সে হয়তো নোবেল পুরস্কার পাবে। তো সেই জায়গায় নোবেল পুরস্কার পেয়ে গেলেন বাংলাদেশের আরেকজন ক্ষুদ্র সামাজিক ব্যবসায়ী। শেখ হাসিনা তো একজন ছিল সাইকো। তো সেই সাইকো তো ধরেন বাংলাদেশের অন্য একটা নাগরিকের যে উন্নতি, অগ্রগতি বা তার পুরস্কার প্রাপ্তি, নোবেল পুরস্কারের মতো পুরস্কার পাওয়া, এই জিনিসগুলো তো সে মেনে নিতে পারেনি। সেই কারণে দেখা যাচ্ছে ধাপে ধাপে এই 2007 সালের পর থেকে, 2007 সালে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মানহানি মামলা হয়েছে। প্রায় 174টার মতো মামলা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে, যিনি একজন নোবেল বিজয়ী। অর্থাৎ বাংলাদেশের একজন সম্পদ, তাকে বাংলাদেশে 174টা মামলা দেওয়া হয়েছিল। এই অবস্থার মধ্যে দেশের আপামর জনগণ যে দীর্ঘদিন ধরে নিষ্পেষিত হচ্ছিল, জেল জুলুম নির্যাতন, হামলা মামলা, এই সমস্ত বিষয়ের মধ্যে দেশের মানুষ পিষ্ট ছিল। এই যে শেখ হাসিনার যে একক কর্তৃত্ব, স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্রের কাছে মানুষ জিম্মি ছিল। তো এই অবস্থা থেকে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন সরকার গঠিত হয়, যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সমস্যা লেগেই আছে। দেখেন রাজনৈতিক দলগুলোর মতামত এক একটা এক একভাবে কথা বলে। তবে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে যদি ভারত যদি বলে যে অতি দ্রুত নির্বাচন, তাহলে নির্বাচন প্রয়োজনে নির্বাচনেরই প্রয়োজন নেই, নির্বাচন ব্যান করে দিতে হবে। বাংলাদেশে ভারত যদি বলে নির্বাচন অতি দ্রুত নির্বাচন, আর ভারত যদি এই নির্বাচন নিয়ে মাথা না ঘামায়, তাহলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকে নিয়ে বসে আপনারা সুন্দর আলোচনার ভিত্তিতে আপনারা নির্বাচন দেবেন। আর ভারত যদি বলে আগামী ডিসেম্বরে নির্বাচন, তাহলে এটা আগামী 5 বছর পরে ডিসেম্বরে নির্বাচন হবে, এর আগে কোনো কথা হবে না। ভারত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই তিন গ্রুপের কোনো কথাই শোনা যাবে না। এর সাথে তো ভারতের একজন এজেন্ট ছিল। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেখা যাচ্ছে এরশাদ কাজ করেছিল, তার জাতীয় পার্টি কাজ করেছে। অবস্থায় এই তিনটা গ্রুপকে বাদ রেখে বাংলাদেশপন্থী যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক সুরে কথা বলতে হবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা দরকার, নিঃসন্দেহে সমর্থন করা দরকার, যাতে করে জরুরি সংস্কার কার্যক্রম যেগুলো আছে, জরুরি সংস্কার কার্যক্রমগুলো শেষ করতে পারে। এবং জরুরি সংস্কার কার্যক্রমগুলো কি কি? ভাই আপনি দেখেন, আমার রাষ্ট্রের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল, দিস ইজ ট্রু। পুলিশ প্রশাসনের ভিতরে আপনার শুধুমাত্র পুলিশ প্রশাসন, পুলিশ বলতে পুলিশই না ভাই, পুলিশের সাথে ডিবি, এনএসআই, আমাদের গোয়েন্দা বিভাগ, সবগুলাতে আওয়ামী লীগকরণ করা হয়েছিল। আমাদের সংবিধানের ভিতরে সংবিধান মজ্জাগতভাবে মানে তার জন্মলগ্ন থেকে এটা প্রধানমন্ত্রীর হাতে এমন এক ক্ষমতা, একক ক্ষমতা দিয়ে রাখছে।
বা এই ধরনের সংস্কারগুলো তো করতে হবে। আমার বিচার বিভাগ স্বাধীন হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর উন্নয়ন করতে হবে, এসপি ডিসি এই জায়গাগুলোতে সৎ যোগ্য দেশপ্রেমিকদের বসাতে হবে। অর্থাৎ এই যে সংস্কার কার্যক্রমগুলা এবং সবচেয়ে জরুরি যে সংস্কার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার, তদন্ত সাপেক্ষে দোষী যারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা, অতি দ্রুত বিচার কার্যক্রম করা এবং আওয়ামী লীগের প্রশ্নে একটা সিদ্ধান্তে আসা। আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এখনই সময়। বিএনপি, জামাত, দেশপ্রেমিক যত ছাত্র জনতা আছেন সকলের কাছে একটা বিষয় জানাবো যে এখনই সময় হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারেন তাহলে বাংলাদেশ কখনো ভারতীয় প্রভাব মুক্ত হবে না। ভারতীয় এজেন্ডা বাংলাদেশে বলবৎ থাকবে, কারণ শেখ হাসিনার আশ্রয় কোথায়? ভারতে। যত আওয়ামী লীগের বড় বড় নেতা ভারতে আশ্রয় নিয়েছে তারা, সেই ভারত থেকেই বাংলাদেশের যে চুনোপুটি যারা আছে ওদেরকে নাচাচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে তারা। ফেসবুকে আপনারা এখন ঢুকলে দেখবেন আওয়ামী লীগের বট বাহিনী তারা কিভাবে তারা ফেসবুকে নিজেদের নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তো এই অবস্থায় আপনাদের দেশপ্রেমিক ছাত্র জনতা যারা আছেন তাদেরকে সোশ্যাল মিডিয়াতে যেমন অ্যাক্টিভ থাকতে হবে, আপনাদেরকে রাজপথেও সরব হতে হবে, যেন আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত, যে খুনিদের বিচার করার পর আওয়ামী লীগকে কি রাখা হবে কিনা। আর খুনিদেরও বিচার করবেন না, আওয়ামী লীগও নিষিদ্ধ করবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারটা আপনারা দিয়ে দেবেন আবার বিএনপির কাছে, অমুক পার্টির কাছে, অমুক পার্টির কাছে। কেন ভাই? সকল পার্টি তো আপনাদেরকে সরকারে বসে আসছে, তাই না? তো সরকারে বসার পর আপনারা কেন নিষিদ্ধ করতেছেন না আওয়ামী লীগ? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জরুরি সংস্কার কার্যক্রম হচ্ছে এগুলা, আগে বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরে আপনারা নির্বাচনের রুটম্যাপ দেন কবে হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন যারা 5 বছর করতেছেন তারাও ভুল করতেছেন, আবার যারা ডিসেম্বরে বা আগামী বছরের জুনের মধ্যে যারা নির্বাচন চাচ্ছেন তারাও ভুল করতেছেন। কেন? একটা পক্ষ চাচ্ছেন সরকারকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে অলয়ের চাপে রাখার জন্য আপনারা চেষ্টা চালাচ্ছেন, বিশেষ করে বিএনপি। ঠিক আছে? তো এই অবস্থার মধ্যে সরকারকে যদি অলয়ের চাপে রাখার চেষ্টা করা হয় তাহলে সরকার ফাংশন করবে কিভাবে? সরকার তো কাজ করার সুযোগ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সম্পদ, তাকে কাজ করার সুযোগ দিতে হবে আমাদেরকে, তাকে আমাদের ইউজ করতে হবে, বাংলাদেশ তাকে ইউজ করতে হবে, যাতে করে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে আরো উজ্জ্বল হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাবের কাছে যে মোদি একজন চাওয়ালা, তার কোনো প্রভাব নাই, তার কোনো খাওয়া নাই, তার কোনো ভ্যালু নাই, তার কোনো মূল্য নাই, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশের রাজনীতিতে আছেন ততদিন পর্যন্ত ভারত কিংবা চীন অন্য কোনো রাষ্ট্র আপনার উপর আমার উপর খুব বেশি মাথাপুরি করতে পারবেন না। কারণ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন লোক যার মেধার কাছে, যার যোগ্যতার কাছে, যার সম্মানের কাছে কেউ কিছু না। তো এই অবস্থায় যার যোগ্যতা এত উপরে, যার সম্মান এত উপরে, তাকে অবশ্যই বাংলাদেশের স্বার্থে ব্যবহার করতে হবে তাকে। সে বাংলাদেশের সম্পদ, সে দেশকে ভালোবাসে বলেই সম্মান, এত সম্মান, নোবেল পুরস্কার, সারা বিশ্বে সে বিশ্ববিদ্যালয়ের সেমিনারে যান, বক্তব্য রাখেন, সারা পৃথিবীব্যাপী তার কত সুনাম। তো তাকে তো আমাদের কাজে লাগাতে হবে, তার যে মেধা তাকে কাজে লাগাতে হবে, তাকে অবশ্যই সময় দিতে হবে, কিন্তু সেটা 5 বছর না, তাকে সময় দিতে হবে। আবার যে আগামী বছরের জুনে বা ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছেন তারাও ভুল করতেছেন, তাকে সময় দিতে হবে। এই যে জরুরি সংস্কার কার্যক্রম যেগুলো আছে সেগুলো করতে করতে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি 2 বছর সময় লাগা দরকার। তো সেই 2 বছর তাকে সময় দেওয়া দরকার। আর অধিক সময় কেন দেওয়ার দরকার না? কারণ দিন শেষে ভাই তারা অগণতান্ত্রিক সরকার, আমরা তাদেরকে ম্যান্ডেট দিয়েছি ঠিকই, কিন্তু আমরা তো একটা ভোট দেওয়ারও প্রত্যাশা করি, আমরা একটা ভোট দিতে চাই। তো সেই জায়গা থেকে এই যে সংস্কার কার্যক্রমগুলো করার পর 2 বছরের পরে একটা সুন্দর যৌক্তিক সময়ে অসাধারণ একটা নির্বাচন দিতে হবে, যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যেখানে সৎ যোগ্য দেশপ্রেমিকরা এমপি হবে, কালো টাকা এবং পেশি শক্তি নির্ভর যে রাজনীতিটা, সেই রাজনীতি থেকে মানুষ বের হবে। তো এটার জন্য 2 বছর সময় দেওয়া খুবই জরুরি, যাতে সংস্কার কার্যক্রমগুলো করতে পারে। আর যারা 5 বছর চাচ্ছেন তারা তো দালালি করতেছেন, কারণ হচ্ছে আপনারা হয়তো বা বেনিফিটেড হচ্ছেন। কিন্তু 5 বছর যদি দেওয়া হয়, এই অগণতান্ত্রিক সরকার প্রকৃত অর্থেই অগণতান্ত্রিক পথে হাঁটবে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসলেও এক পর্যায়ে তারা জনসমর্থন অনেক ক্ষেত্রে হারানো শুরু করবে, এবং ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে আমার জাতীয় যে মূল্যবোধ, সেই মূল্যবোধের উপর আঘাত আসবে, যেটা আমরা বিভিন্ন সময় দেখছি। দেখা যাচ্ছে পুরুষকে নারী সাজিয়ে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, তারপর আবার নারী সংস্কার কমিশনের কি একটা রিপোর্ট দেওয়া হলো, সেই রিপোর্টে আবার আপনার যারা যৌনকর্মী আছে তাদেরকে শ্রমিক হিসেবে আখ্যায়িত করতে হবে, তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। হোয়াট দ্য হেল ইজ দিস? তো এই যদি হয় অবস্থা, এবং আরো অনেক দূর যাবে, অনেক কিছু বিষয় নেই আমার আরো অনেকগুলো বিষয়গুলো পরবর্তীতে সময়ের সাথে সাথে হয়তো আমরা খেয়াল করলে আমরা বিষয়গুলো আপনাদেরকে জানাবো। এই জায়গা থেকে আমি আসলে তিনি কতদিন ক্ষমতায় থাকলে ভালো হবে এটা আবার এখানেও এভাবে বলা যাচ্ছে না, কারণ
কে কেমন কাজ করবে সেই কাজের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে বা সিদ্ধান্ত নিতে সহজ হবে, কে কতদিন ক্ষমতায় থাকবে, কে কতদিন ক্ষমতায় থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তিনি ভালো কাজ করে যান, ভালো কাজ করতে যেতে থাকেন, তবে দেশের মানুষ থাকবে তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি যেন ততদিন ক্ষমতায় থাকেন। ক্ষমতা তো এমন না নিজস্ব ভোগ বিলাসের কোনো বিষয় না। ক্ষমতা তো এমন বিষয় যে রাষ্ট্রের উন্নয়ন করতে পারবে, দেশের উন্নয়ন করতে পারবে, দেশের মানুষকে শান্তিতে রাখতে পারবে, দেশের মানুষকে ভালো রাখতে পারবে, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের এটার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য আমাদের এই মুহূর্তে রাজনৈতিক সদিচ্ছাটা অনেক বেশি জরুরি। আজকে দেখা যাচ্ছে দুর্বলের উপর সবলে অত্যাচার করছে, রাজনৈতিক ট্যাগিং চলছে, মিথ্যা মামলা বাণিজ্য হচ্ছে, আরেকদিকে আবার খুনিরা টাকা পয়সা দিয়ে বিন্দাস চলতেছে, বিচারের আওতার বাইরে চলে গেছে। তো এই অনেক বিষয় এবং অনেক নতুন পার্টিতে দেখা যাচ্ছে আপনার অনেক দান্দাবাজ সুবিধাবাজ ঢুকে গেছে। তো সবগুলো মিলিয়ে আসলে বিপ্লব একটা জগাখিচুড়ির মধ্যে অবস্থায় চলে আসছে। এই অবস্থায় রাজনৈতিক সদিচ্ছাটা অনেক জরুরি এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে আপনারা ঐক্যমত্যে পৌঁছান। জরুরি সংস্কার কার্যক্রমগুলো কতদিনের মধ্যে কি করবেন এবং এক্ষেত্রে আমাদের সকল দলমত সাধারণ মানুষ সবাই সমর্থন দিবে, দেশের মানুষ আপামর জনগণ সমর্থন দিবে এই সরকারকে। কিন্তু সরকার যদি ভুল পথে হাঁটে, জরুরি সংস্কার কার্যক্রম এগুলা রেখে যদি কনসার্ট করে, ড্রোন শো করে এবং এগুলো করে যদি আমাদেরকে ব্যস্ত রাখতে চাই, আরেকদিকে হচ্ছে মূল্যবোধ বিরোধী কাজ করবে, উল্টাপাল্টা কাজ করবে, সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিবে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা একদিকে হচ্ছে আওয়ামী লীগের ধরতে পারতেছেন না, আওয়ামী লীগ হচ্ছে জটিকা মিছিল করে, নাশকতা করে, সহিংসতা করে। আরেকদিকে আপনারা পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের উপর মারধর চালান, হামলা চালান। বিসিএস এর যারা সংস্কারকারের জন্য কাজ করতেছে সেই বিসিএস এর পরীক্ষার্থীদের উপর আপনারা কি হামলা করেন। তো এই যে যদি এই কার্যক্রমগুলো চলতে থাকে, এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে যদি ক্ষমতাকে দীর্ঘায়িত করার স্বপ্ন দেখে, তাহলে তো তাদেরকে রাখা যাবে না, তাদেরকে রাখা যাবে না, ওয়ান সেকেন্ড তাদেরকে রাখা যাবে না। কারণ উপদেষ্টাদের ভিতরে অনেকের আচরণ অনেক সন্দেহজনক, অবিশ্বাসের। এবং আমাদের কাছে আমরা কিন্তু যতটুকু বুঝতে পারছি এই উপদেষ্টা পরিষদের অনেকেই আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে লিয়াজও করে ফেলছে এবং আওয়ামী লীগ এবং ভারতের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করছে বর্তমানে বাংলাদেশে কিছু কতিপয় বুদ্ধিজীবী। যে বুদ্ধিজীবীগুলোকে আপনারা বিভিন্ন টিভি মিডিয়াতে আবার টক শোতে নিয়ে যান। মিডিয়াও আছে, পত্রিকার নামও যদি আমি বলি, পত্রিকার নাম ধরে বলাটা আসলে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ হয়ে যায়। বাংলাদেশে এমন পত্রিকা আছে যারা হচ্ছে দিল্লি স্টার, যারা হচ্ছে দিল্লির আলো। দিল্লি কেন্দ্রিক রাজনীতি, ভারত কেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে আমাদের নিজস্ব সংবাদ মাধ্যম গড়ে তুলতে হবে। আমাদের নিজস্ব সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের সকল মানুষ পড়তে হবে। ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নকারী কোনো টিম, কোনো পত্রিকা, কোনো নিউজ এগুলো আমাদের দেখার সময় নাই। রিপাবলিক বাংলা কি জঘন্য মিথ্যাচার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। সেই মিথ্যাচারের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মিথ্যাচার প্রতিরোধ করতে হবে, জবাব দেওয়ার জন্য আমাদের নিজস্ব মিডিয়া তৈরি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন পর্যন্ত আমাদের মূল্যবোধ এবং আমাদের সংস্কৃতিতে আঘাত না করবেন এবং তার উপদেষ্টা পরিষদের কেউ যদি 2 নম্বরে কাজ করা বন্ধ না করেন, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবো। আমাদের রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলোর একটা ঐক্যমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার কার্যক্রমগুলো করে দ্রুত নির্বাচন দিতে হবে এবং সেটা 2 বছর সময় হওয়া উচিত। আমার মতে 2 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুযোগ দেওয়া উচিত এবং তিনি যদি গুরুতর কোনো অন্যায় অপরাধ না করেন বা তার উপদেষ্টা পরিষদ যদি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় না দেয়, তাহলে 2 বছর ক্ষমতা থাকবেন, জরুরি সংস্কার কার্যক্রমগুলো করবেন, এরপর একটা সুন্দর নির্বাচন দিবেন। আগামীতে দেশপ্রেমিক জনমানুষের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা দেশ চালাবে। 5 বছর যারা চাচ্ছেন তারা অধিক বেশি চাচ্ছেন, এত বেশি চাওয়ার সময় নাই, এত বেশি রাখারও কোনো যৌক্তিকতা নাই। আবার যারা খুব কম সময় চাচ্ছেন, ডিসেম্বরের মধ্যে চাচ্ছেন বা ডিসেম্বরের আগেও চাচ্ছে জাতীয় পার্টি, ভাবতে পারেন বিষয়টা, জাতীয় পার্টি ডিসেম্বরের আগে নির্বাচন চাই তারা। মানে দালালি কতটা ন্যাক্কারজনক হইলে এই ধরনের কথা বলে। ওদেরকে তো বিচারের আওতায় আনা দরকার। ওরা এখনো দেখি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সাথে সংযুক্ত থেকে ওরা যত অন্যায় উপকর্ম করছে প্রত্যেকটা অন্যায় উপকর্মের ওদের ভাগ দিতে হবে, ওরা শাস্তি পাইতে হবে না। তো দেখা যাচ্ছে এখন ওই জাতীয় পার্টি নেতাদেরকে টকশো করে। আমি বলবো যে আমরা অবশ্যই নির্বাচিত প্রতিনিধি চাই, নির্বাচন চাই, ভোট দিতে চাই, কিন্তু আমাদের এই সংস্কার কার্যক্রমগুলো অতি জরুরি। এই সংস্কার কার্যক্রমগুলো যদি আমরা না করতে পারি, দেশ সুন্দর হবে না। দেশ ওই যে রাজনৈতিক একটা ক্যাচাল, প্রতিহিংসার একটা রাজনীতি, দরমার কাটার একটা রাজনীতি, কালো টাকা ও পেশি শক্তির যে একটা রাজনীতি, সেই রাজনীতি দিকে ফিরে যাবে। তো এই অবস্থায় সংস্কার কার্যক্রমগুলো করতে হবে। এই জরুরি সংস্কার কার্যক্রমগুলো করার পর দেশের আপামর জনগণ একটি নির্বাচিত সরকার, একটি নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই দেশের শাসনভার দেখবে, এটাই প্রত্যাশা। আর আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমি আমার মতামত জানালাম, কোনো ভুলভ্রান্তি থাকলে আপনারা সেটা কমেন্টে জানাবেন।
এবং আপনারা আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।